নমস্কার, হেল্পলাইনে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে অলকানন্দা। দিন সময় বিভিন্নভাবে আমরা জানি যেভাবে এগিয়ে চলেছে ফাস্ট লাইফ, আমরা বলছি খুব স্মার্টলি, কিন্তু ফাস্ট লাইফের সাথে একটা বিষয় কিন্তু এসে গেছে, বিভিন্ন ডিজিজগুলো অনেক ফাস্ট আমাদের লাইফে চলে আসে। তার কারণ কি না, বয়স এখন কোনো রোগের মধ্যে বাধা মেনে দাঁড়িয়ে নেই। আগে আমরা ভাবতাম যে কিছু কিছু বয়স কিছু রোগের জন্য উপযুক্ত বয়স, হয়তো বা আজকের সময় দাঁড়িয়ে সেই গণ্ডিটা পার করে ফেলেছে বর্তমান পরিস্থিতি। তাই এমন সময়ে বেশ কিছু জিনিস আমাদের জেনে নেওয়ার প্রয়োজন আছে। প্রথমেই বলে রাখি, আমরা হেল্পলাইন যে অনুষ্ঠানটি করে থাকি, এখানে বিভিন্ন এক্সপার্ট ফিজিশিয়ানস যারা রয়েছেন তারা আসেন এবং বিভিন্ন বিষয় পরামর্শ দিয়ে থাকেন তাদের অভিজ্ঞতা দিয়ে, যেটা আমাদের জীবনে ভীষণভাবে প্রয়োজন জেনে নেবার। আমরা যদি আগে থেকে জানতে পারি, বেশ কিছু রোগ ব্যাধি সম্পর্কে আগাম সতর্ক থাকতে পারবো, সচেতন হতে পারবো, এবং কিছু রোগ শরীরে প্রবেশ করা মানেই তার প্রথম দিকে আমরা ইন্ডিকেশনগুলো পেয়ে যাব, যে কারণে আমরা ডক্টরের কাছে পৌঁছে যাব সঠিক সময়। তার জন্যই অবশ্যই হেল্পলাইন আমাদের জন্য ভীষণ প্রয়োজনীয় একটি অনুষ্ঠান। আপনারা যারা ওপারে রয়েছেন, বলে রাখি আমরা কিন্তু এখন রয়েছি ইউটিউবেও। আমাদের এই অনুষ্ঠান যারা লাইভ যে সময় অনুযায়ী যারা দেখতে পাচ্ছেন তারা তো দেখতেই পাচ্ছেন, তাছাড়াও রেকর্ডেড প্রোগ্রাম আপনার পছন্দসই সময় অনুযায়ী যে কোনো সময় দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, বেল আইকনে প্রেস করে চলে যান ইউটিউবে, সেখানে গিয়ে লিখে ফেলুন CTVN AKD+। সার্চ করলেই দেখতে পাবেন আমাদের চ্যানেলের লোগো, ঠিক পাশেই সাবস্ক্রাইব এবং বেল আইকনে প্রেস করা, এটাই হলো কাজ। তাহলে কি হবে, আপনার প্রয়োজনীয় যা কিছু তথ্য পেয়ে যাবেন। এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান কিন্তু থাকেই। যাই আমাদের বিষয়, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিশেষ করে কিডনি ডিজিজে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। সময়ের সাথে পাল্লা দিয়ে দেখা যাচ্ছে যে ডায়ালিসিসের প্রয়োজন হচ্ছে অহরহ। সেখানে আরো একটি নাম আসছে, AV ফিস্টুলা। এই বিষয়গুলো কি আমরা জেনে নেব, এবং যিনি জানাবেন আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন একজন এক্সপার্ট ফিজিশিয়ান, ডক্টর ভবতোষ বিশ্বাস, সিনিয়র কনসালটেন্ট থোরাসিক অ্যান্ড কার্ডিওভাস্কুলার সার্জন, ফরমার ভাইস চ্যান্সেলর, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি। অনেক স্বাগত স্যার। স্যার, আমরা এখন কমন যে রোগগুলো শুনতে পাই তার মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা শুনতে পাই, বিশেষ করে কিডনির সমস্যা, নানা রকম কিডনির রোগগুলো রয়েছে, তারপরে শুনছি ডায়ালিসিস, এবং শোনা যাচ্ছে AV ফিস্টুলা। মূলত কি এগুলো? এতদিন আমাদের ধারণা ছিল পাবলিকের যে মানুষের হার্ট অ্যাটাকেই মরে, ওটাই একমাত্র রোগ। গ্র্যাজুয়ালি আমরা বুঝতে শিখেছি, সোসাইটি বুঝতে শিখেছে যে হার্ট নিশ্চয়ই ইম্পর্টেন্ট অর্গান, অন্যান্য অর্গান কম ইম্পর্টেন্ট নয়। যে কথা বললে কিডনি ডিজিজ খুব কমন, লিভার ডিজিজ খুব কমন। যে বিষয়ে আমরা আলোচনা করতে পারছি কিডনির অসুখ নিয়ে। কিডনি মানে যেই যন্ত্রের সাহায্যে শরীরের দূষিত পদার্থগুলো ইউরিন হয়ে শরীর থেকে বেরিয়ে যায়, সেই যন্ত্রের নানাভাবে আক্রান্ত, নানা অসুখ হতে পারে। সেই অসুখের বিষয়ে যাচ্ছি না। যদি সেই অসুখ হয়ে থাকে কিডনির, হঠাৎ হলে তাকে আমরা বলি অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, AKI। যদি অন্যান্য অসুখের জন্য ধীরে সুস্থ কিডনি ড্যামেজ হয়, তার যে CKD মানে ক্রনিক কিডনি ডিজিজ, যেটা সময় নিয়ে শব্দেই বোঝাচ্ছে আস্তে আস্তে হচ্ছে। ধরে নেওয়া যায় কারো ডায়াবেটিস আছে, আবার সেই ডায়াবেটিস, সেই ব্লাড প্রেশার, অনিয়মিত জীবনযাত্রা, অন্যান্য নানা কারণে কিডনি আস্তে আস্তে নষ্ট হতে পারে। আস্তে আস্তে নষ্ট হতে, তার নাম হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। তা ক্রনিক ডিজিজ যদি হয় তাহলে আস্তে আস্তে কিডনির কাজটা কমে আসবে। একটা সময় আসবে যখন কিডনির অবশিষ্ট কাজ দিয়ে আর চলবে না। যদি না চলে, শরীরে দূষিত পদার্থ জমে থাকবে, ব্লাড টেস্ট সামান্য ইউরিয়া ক্রিয়েটিন বাড়বে, পটাশিয়াম বাড়বে, এবং শরীর ফুলে উঠবে, শরীর মোটা হবে, জল জমবে। বোঝা গেল ইউরিন কম হচ্ছে, শরীর ফুলছে। তাহলে মোটামুটি এটা হচ্ছে লেমেন্স টার্মে কিডনির অসুখ বোঝার উপায়। অবশ্যই ডাক্তারদের কাছে গেলে তারা পরীক্ষা নিরীক্ষা করবেন, রোগী পরীক্ষা করে বলবেন, লেবেল করবেন যে এই রোগী ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত, অর্থাৎ কিডনি কাজ করছে না। বেঁচে থাকতে হলে কিডনি কাজটা করতেই হবে, কিডনির কাজটা অল্টারনেট কাউকে করতে হবে। তো যে মেশিনের সাহায্যে কিডনির কাজটা করা হয় সেটাকেই বলা হয় আর্টিফিশিয়াল কিডনি, অর্থাৎ কিডনি কাজটা মেশিন দিয়ে করছি। এবং এই পদ্ধতিকে বলে ডায়ালিসিস, অর্থাৎ শরীরের জলের ভেতর থেকে, রক্তের ভেতর থেকে দূষিত পদার্থ যেমন জল, ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিন, এই সমস্ত দূষিত বর্জ্য পদার্থগুলো বার করে দেয়। তাহলে আমাদের শরীরে রক্ত নিয়ে সেই মেশিনে ফেলতে হবে,
মেশিন যন্ত্রের সাহায্যে রক্তটা পরিশ্রুত করবে, করে ভালো রক্তটা সেটা ঢুকিয়ে দেবে। তাহলে রক্ত নেওয়ার জন্য একটা মোটা চ্যানেল দরকার, রক্ত দেয় আমার মোটা চ্যানেল দরকার। ভগবান তো এত সদয় নন, এত মোটা মোটা ভেন শরীরে নেই, তাহলে আমাদের তৈরি করতে হবে। সেই যে পদ্ধতি তৈরি করার, সেটাকে বলা হয়, সেই ঘটনাটা, সেই বিষয়টাকে বলা হয় এভি ফিস্টুলা। এ মানে আর্টারি, ভি মানে ভেন, ফিস্টুলা মানে দুটো জুড়ে দেয়। আচ্ছা। আপনারা সবাই জানেন যে আর্টারি মানে হার্টের থেকে রক্ত শরীরে সার্কুলেট হচ্ছে পাম্পের সাহায্যে, তাতে পাম্প করে রক্ত যাচ্ছে, প্রেশার বেশি থাকবে, মোটা ওয়াল। শরীরের রক্তগুলো কাজে লাগার পর, অর্থাৎ শরীরের থেকে অক্সিজেন নিউট্রিশন পৌঁছে গেল টিস্যুতে, এবার যে রক্তটা ফেরত আসবে সেটা ভেনাস ব্লাড, ব্ল্যাকিশ রঙের, সেটাকে বলা হয় ভেন দিয়ে ফিরলো। আর্টারি দিয়ে রক্ত যাচ্ছে, আর্টারির চাপ বেশি, প্রেশার বেশি, ভেন দিয়ে রক্ত ফিরে আসছে, সেটার প্রেশার কম। আর্টারির সঙ্গে যদি ভেন জুড়ে দিই, তাহলে কি হবে, বেলুন ফোলার মতো ভেনগুলো ফুলে উঠবে। ভেনগুলো সার্ফেসে থাকে, ফুলে উঠলে সাধারণভাবে আদার্স ভেনগুলো দেখা যায় কখন রক্ত নেওয়ার সময় দেখা যায়। ধরো কারো কারো ক্ষেত্রে আপনি দেখবেন একবার ফুটিয়ে রক্ত বার করলো টেস্টের জন্য, আর কোনো ক্ষেত্রে অনেকবার ফোটাতে হলো রক্ত বেরোচ্ছে না। তাহলে ওই রকম ভালো ভেন যদি থাকে তবে তো রক্ত নিয়ে ডায়ালিস করা যাবে। স্যার, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বলেছেন, যে এই যে ভেন এবং আর্টারি, সব জায়গায় তো মোটা পাচ্ছি না, মোটা ভেন আর্টারি পাচ্ছি না, এবং সেই হিসেবে কাজটাও সেভাবে হয় না, কারণ ওটাই প্রয়োজন। তো এবারে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, তাহলে কোন স্থানে এটা করা হয়ে থাকে? এক্স্যাক্টলি। তাহলে ভেন ফুলে উঠতে হবে, সেই ভেন ফুলে উঠবে সারফেসে, যেখানে সহজে কাজ করা যাবে। তার হাতগুলো হচ্ছে প্রকৃষ্ট জায়গা, মানে ডান হাত বাঁ হাত, হাত মানে পুরোটা। আমরা সাধারণত চেষ্টা করি হাতের নিচের দিকটা, লোয়ার হাত রিস্টের কাছে আছে, এইসব জায়গায় ভেনগুলো প্রমিনেন্ট থাকে। আর তারপরে যদি ভালো ভেন না পাওয়া যায়, তাহলে মাঝখানে যে কবজি, এইখানেও করা যায়। অর্থাৎ আমাকে দেখতে হবে একটা আর্টারি থাকবে, তার পাশাপাশি ভেন থাকবে, সেই ভেনটা হবে সুপারফিশিয়াল ভেন, অর্থাৎ সারফেসের চামড়ার থেকে যে ভেনগুলো দেখতে পাওয়া যায়। ভেনের দুটো টাইপ থাকে, তো একটা ডিপ ভেন, যেমন ধরো বাড়ি আসলে নর্দমাগুলো সারফেসের নর্দমা থাকে, জল জমলো, তার থেকে সময় ডিপে ঢুকে যায়, তেমনই ভেনের সারফেস দিয়ে যে ভেনগুলো থাকে তাকে সুপারফিশিয়াল ভেন, সারফেস ভেন। আবার ডিপে যে ভেন থাকে সেটা ডিপ ভেন। সারফেস থেকে মাঝে মাঝে রক্ত ডিপ ভেনে ঢুকে পড়ে। আমি যে ডিপ ভেনের সঙ্গে জুড়ে দিতে তাহলে কিন্তু হবে না, আমার তো সারফেস ভেন দেখতে হবে, তবে তো সেটা অ্যানালিস করবো। ফলে একটা সারফেস ভেনের সঙ্গে কাছাকাছি যে আর্টারি তাকে জুড়ে দিতে হবে। সাধারণত হাতের নিচের দিয়ে করা হয়, মাঝে মাঝে এই ব্রেক এলাকায় এখানেও করা যায়। জুড়তে হলে অর্থাৎ দুটো টিউব, একটা লম্বা ধরো সাব বেলুন, দুটো বেলুন পাশাপাশি রয়েছে, এটাকে একটু কাটলাম, এটা কাটলাম, দুটো জুড়ে দেওয়া হলো, খানিকটা জায়গায় দুটো একাকার হয়ে গেল। তাহলে হাই প্রেশার রক্ত লো প্রেশার ভেনে ঢুকে গেল, যখন ঢুকলো তাহলে পাম্পের কাজ করবে, ভেনগুলো ফুলে উঠবে মোটা মোটা। যখনই আমরা অপারেশন করে দিলাম, করার পরে ভেনটা ফুলে উঠতে কিছু সময় লাগে, সাধারণত 1.5-2 মাস সময় লাগে। 1.5-2 মাস পরে দেখা যাবে যে সেই ব্যক্তির যেখানে ফিস্টুলা করা হয়েছে তার প্রক্সিমাল ভেতরের দিকে সারা শরীর নেটওয়ার্ক মাকড়সার জালের মতো মোটা মোটা ভেন। এবার সেইগুলো দিয়ে একটা নিডল ফোটাবো, ফুটিয়ে রক্ত মিশিয়ে ফেলবো, আরটা নিডল রক্ত ফেরত দেবো। তাই মোটামুটি ভাবে এটাই ফিস্টুলা। আর্টারি সব ভেন জুড়তে হবে, সারফেসে জুড়তে হবে এবং হাতে জুড়তে হবে, হয় ডান দিকে বা বাঁ দিকে। স্যার, এই যে একটা প্রসিডিওর হলো, এতে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আর ডায়ালিসিসটাও করার প্রয়োজন হয়, আর যদি ডায়ালিসিসটা আদতে করতে হয় তো কতদিন পর সাধারণত? এখানে একটা বলে রাখি সবার জ্ঞাতার্থে, এই এভি ফিস্টুলা করে কিন্তু কিডনির রোগ সারিয়ে দেওয়া যাবে না। এভি ফিস্টুলা করে কিডনির যে কাজটা আর্টিফিশিয়াল করা হয় সেই কাজটাকে সহজ করে দেওয়া হবে। শরীরে দূষিত রক্ত নিয়ে মেশিনে ফেলতে হবে, নিয়ে শুদ্ধ হওয়ার পর আবার ফেরত দিতে হবে, সেটা যে মোটা মোটা ভেন দরকার। এই ফিস্টুলা করে আমরা ভেনগুলো তৈরি করলাম, কিডনির অসুখের এটা চিকিৎসা হচ্ছে ডায়ালিসিস। এই যে ভেন তৈরি করা হলো, এই ভেনগুলো তৈরি করলে এর ভেতর দিয়ে ডায়ালিসিস করতে থাকবে, যত্ন করে রাখতে হবে। কি কি করলে ফিস্টুলা ঠিক থাকে সেটা তো জানতে হবে। ফিস্টুলা তো অনেকদিন ভালো থাকে যত্ন রাখলে। এই ফিস্টুলা যখন করা হলো, ভেনগুলো ফুলে উঠলো, এই হাত থেকে যদি আমরা ব্লাড ফ্লাড দেখি, তাহলে কি রক্ত যতক্ষণ প্রেশার উঠছে সেই সময় রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, তাহলে ফিস্টুলা বন্ধ হয়ে যেতে পারে। এবার যদি এই হাতে আমি ব্লাড টানি রক্ত পরীক্ষার জন্য, সেই ব্লিডিং বন্ধ নাও হতে পারে। খেলাধুলো বা কোনোভাবে যে হাত কেটে যায়, রক্তপাত বন্ধ হবে না। সেটা আমরা বলি যখন ইভি ফিস্টুলা করা হবে যে হাতে, সেই হাতটা ভীষণ যত্ন করে রেখে দিতে হবে। অনেকের ভ্রান্ত ধারণা, তাহলে ডাক্তার কি কাজ করতে পারবো না? হ্যাঁ, নিশ্চয়ই করতে পারবেন,
এই হাতটা যত্ন করে রাখতে হবে। ধরো যারা খেলোয়াড় পাটাকে খুব যত্ন করে, যারা মিউজিশিয়ান গান করে তারা গলাটাকে যত্ন করে, আমরা অপারেশন হাত যত্ন করি। তাহলে যাদের ফিস্টুলা হবে তাদের যে হাতে ফিস্টুলা হচ্ছে সেইটা ভীষণ যত্ন করতে হবে। তার কারণ যদি যত্ন না করি তাহলে ফিস্টুলা বন্ধ হয়ে যাবে, কাজের কাজ কিছু হলো না। আর একটা হতে পারে যদি ফিস্টুলার জন্য যত্ন না করি, কাটাকাটি করলাম, তাহলে রক্তপাত হবে। এই দুটো কারণেই ফিস্টুলা ভীষণ যত্ন করে রাখতে হবে। যত্ন রাখলে সব জিনিসই ভালো থাকে। একটা ফিস্টুলা বহুদিন পর্যন্ত কাজে লাগবে। আমার অভিজ্ঞতায় 5 বছর, 10 বছর, 15 বছর পেশেন্ট ভালো থাকে। সপ্তাহে 2 দিন বা 3 দিন ডায়ালিসিস করে একদম স্বাভাবিক কাজে ফিরে যেতে পারে। কিন্তু যদি ফিস্টুলাই বিগড়ে যায় তাহলে ডায়ালিসিস হবে কি? সেই জন্য ফিস্টুলাকে ভীষণ যত্ন করে রাখতে হবে। এক্ষেত্রে কি কোনো রকম ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে? হ্যাঁ, নিশ্চয়ই। এভি ফিস্টুলা তৈরি হলো, চামড়ার তলে ভেনলো ফুলে উঠলো। আমি প্রত্যেক ডায়ালিসিসের দিন ওদের নিডল ফোটাচ্ছি, সেই নিডল দিয়ে রক্ত আসছে আবার ফেরত যাচ্ছে। তাহলে আমরা একটু পরিষ্কার করে নিই, ভালো করে পরিষ্কার করা হয়, ঠিক জীবাণুমুক্ত করা হয়, কিন্তু বারবার ফোটাতে খানিকটা জীবাণু তো যাবেই। তো সুতরাং জীবাণু গেলে তার সমস্যা শুরু হয়। প্রথম কি হতে পারে, ইনফেকশনের জায়গায় পুঁজ হলো, ঘা হলো। পুঁজ ঘা হলে কি হওয়া সম্ভব? ফিস্টুলা বন্ধ হয়ে যেতে পারে, রক্ত চলা বন্ধ হয়ে গেল, কাজ নষ্ট হয়ে গেল। এবার ফিস্টুলা যে ফুলছে, তোরা বেলুন তোরা ফুলিয়ে দেবে, বেলুন বেশি হাওয়া দিয়ে দিই ফেটে যেতে পারে। ফাটার আগে সে বড় করে ফুলে উঠলো, যতটা ফোলা করে তার চেয়ে বড় হয়ে ফুললো, তেমন হলে ওকে আমরা বলি অ্যানিউরিজম। অ্যানিউরিজম মানে রক্তনালী বেলুনের মতো ফুলে উঠলো। যদি বেলুনের মতো ফুলে ওঠে, বেলুন একসময় তো বেশি ফুলে ফেটে যায়, এও ফাটতে পারে। ফাটলে কি বেরোবে? প্রচুর রক্ত বেরোবে। কত রক্ত বেরোবে? প্রচুর বেরোতে পারে। বড় ভালো ফিস্টুলা যদি ফেটে যায় তাহলে প্রফিউজ ব্লিডিং হতে পারে এবং প্রাণ সংশয় হতে পারে। ফেটে গেল, হয়তো রোগী নেগলেক্ট করলো অথবা যে পৌঁছলো না, আর তার যে কোনো রক্তপাত হলে আমরা চেপে তো রক্ত বন্ধ করতে হবে, সেটা করতে পারলো না, বুঝতে পারলো না, তাহলে সেই রক্তপাত জীবন সংশয়ের কারণে হতে পারে। যদি এমন কখনো হয় যার ফিস্টুলা আছে, কোনো কারণে দেখালো ফিস্টুলা মোটা হয়ে গেছে, সার্ফেসে দেখা যাচ্ছে এবং একসাথে ফেটে ব্লিডিং শুরু হলো, বিশেষভাবে ডায়ালিসিস করে আসার পর অথবা নাড়াচাড়া করতে চোট লাগলো, ফিস্টুলা ফেটে গেল, তাহলে সোজা কথা সেটা একটা ব্যান্ডেজ বা গজ দিয়ে চেপে রাখতে হবে। চেপে বলে আপাতত ব্লিডিং বন্ধ হবে, তারপরে ডাক্তারের কাছে যাব। ফিস্টুলা থাকলে আমাদের সতর্কতা, কিছু সতর্কতা বললাম, সেই হাতটা কাজ আমরা নিশ্চয়ই করবো, কিন্তু যত্ন করতে হবে। সেই হাতে ব্লাড দেখা যাবে, নেওয়া যাবে না, সেই হাতে ব্লাড ফ্লো দেখা যাবে না, সেই হাতে ইনজুরি হওয়ার সেই চেষ্টা করতে হবে, এবং যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নোংরা না হয়। যদি দেখা যায় যে ভয়েনগুলো ভীষণ ফুলে উঠলো, সেই অনেকটা টমেটোর মতো ফুলে ফুলে উঠছে, বা থোকা থোকা ফুলের মতো ফুলে উঠলো, এবং যদি হতে থাকে তাহলে নিশ্চয়ই কিডনি ডাক্তারও যারা করেছেন তার সঙ্গে যোগাযোগ করে সতর্ক হতে হবে। যখন ফোলা শুরু করলো, বেশি ফুলে একদিনে তো ফাটবে না, ফাটার সুযোগ দেবো না। যখন ফোলা শুরু করলো তখনই ডাক্তারের পরামর্শ নিতে হবে যে ফার্দার ফুলে না যায় বা কি সতর্কতা হবে সেগুলো জানতে হবে। প্রত্যেকটা বিষয় কিন্তু একটা অ্যাডভান্টেজ কিছু থাকে, কিছুটা ডিসঅ্যাডভান্টেজ থাকে। তো এক্ষেত্রে বলা চলে যে মানুষের অনেক কিছু শুনে একটা ভয় ভীতির কারণও একটা হতে পারে। সেক্ষেত্রে একটু জেনে নিই যে সুবিধাগুলো কি কি আছে। সুবিধা হচ্ছে, ডায়ালিসিস করতে গেলে তো আমার মোটা ভেন দরকার, এটাতে ডায়ালিসিস করতে হবে। ডায়ালিসিস করে সুস্থ স্বাভাবিক কাজকর্ম করে বেঁচে থাকা যায়। সপ্তাহে 2 দিন বা 3 দিন ডায়ালিসিস করে ওটা অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আমার একটু মেশিনে যেতে হবে, কাজ করতে হবে। এটা করে কিডনি কাজটা চলে যায়। কিডনি ফাইনাল ট্রিটমেন্ট, কিডনি পাল্টে দেয়। ভগবান 2টো কিডনি দিয়েছে, নিজেটা তো পাল্টানো যাবে না। 2টো কিডনি খারাপ হলে তবে তো অসুখ হলো। সাধারণত আত্মীয় বন্ধু, মা ছেলে বা যাই হোক ঘনিষ্ঠ আত্মীয় হলে তাদের কিডনি ম্যাচ করে। আজকের দিনে ক্যাডাভার কিডনি এসছে, মৃতদেহের থেকে অর্গান দিয়ে ট্রান্সপ্লান্ট করা যায়। তো কিডনির অসুখ হলে ট্রিটমেন্ট হচ্ছে কিডনির ট্রান্সপ্লান্ট বদলে দেয়, কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট তো অত সংখ্যায় করা যায় না, বহু কারণে লজিস্টিক পাওয়া যায় না কিডনি। যদি কিডনি ট্রান্সপ্লান্ট না করা যায়, অর্থাৎ বেশিরভাগই করা যায় না, সো ইট ইজ এ ব্রিজিং সিস্টেম। অনেক রোগীর কিডনি ট্রান্সপ্লান্ট করা যাবে না, ধরো খুব বয়স্ক মানুষ, ডায়াবেটিক পেশেন্ট, অন্য অসুখ আছে, তাদের কিডনি ট্রান্সপ্লান্ট করা যাবে না, তাদের ডায়ালিসিস করেই চলতে হবে। অথবা কোনো ক্ষেত্রে কিডনি ট্রান্সপ্লান্ট করা যাবে কিন্তু কিডনি পেতে সময় লাগবে, তাহলে ইন্টারিম পিরিয়ডে ডায়ালিসিস করে কাটাবো। তাহলে জীবনটা সুস্থভাবে চালানোর জন্য আইদার কিছু সময়ের জন্য অথবা স্থায়ীভাবে আমাদের এভি ফিস্টুলা করে ডায়ালিসিস চালাতে হবে। চালাতে যখন হবে যত্ন করে রাখতে হবে। হ্যাঁ, এবার স্যার এটা খুব ভালো বলেছেন যে যে জিনিসটা যেভাবে রাখা উচিত সেটা একজন ডক্টর বুঝতে পারেন এবং তার পরামর্শ মেনে চলাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এটা তো বুঝলাম,
কিন্তু একটি মানুষ যখন বাড়িতে গেলেন, হুম। দৈনন্দিন কাজকর্ম করছেন, স্বাভাবিক জীবনে খুব স্বাভাবিকভাবে একটু একটু করে হ্যাবিচুয়েটেড হচ্ছেন, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় কোনো বেখেয়ালে বা কিছু করে হয়তো বা এভি ফিস্টুলার কাজ বন্ধ হতে পারে, যেটা বললেন যে কিছু কিছু লক্ষণ নিয়েই আসে। কিন্তু মানুষটি কি করে মানে এটা ফিল করবেন যে আমার এভি ফিস্টুলা কিন্তু ভালোভাবে কাজ আর এই করছে না? যে প্রশ্নটা ভীষণ ভ্যালিড প্রশ্ন। তাহলে প্রথম দেখেন আমি যদি ফিস্টুলা করি কারো, আমি তো বলে দেবো এগুলো করতে হবে, ডুজ অ্যান্ড ডোন্টস বলা হয় তো। আমি যখন ফিস্টুলা অপারেশন করলাম, কনসার্ন রুগীকে তার থেকে বলে দেবো কি কি করতে হবে, কি কি করতে হবে না। আমি একটু হিন্টস দিয়েছি কি করতে হবে না, হাতটা যত্ন করে রাখতে হবে। সেই হাতটাতে কাজ করবো নিশ্চয়ই, কিন্তু অপ্রয়োজনীয় বেশি ব্যবহার করব না। সেখানে ব্লাড শট দেবো না, সেটাতে ইঞ্জেকশন দেবো না, সেই হাতটা দিয়ে এমন কিছু কাজ ইঞ্জুরি হতে পারে, যত্ন রাখতে হবে। যদি কখনো দেখা যায় হাত ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, বা এই বিষয় জায়গাগুলো বেলুর মধ্যে ফুলে উঠছে, তাহলে ইমিডিয়েটলি আমার চিকিৎসার পরামর্শ নিতে হবে। এটা হচ্ছে করা এবং না করাটা বলে দিলাম। যদি যত্ন করতে থাকি এরকম, অর্থাৎ ফিস্টুলা ঠিক আছে, ফিস্টুলা দিয়ে রক্তপাত হচ্ছে না, ফুলে উঠছে না, তাহলে এটা দিয়ে অনেকদিন ডায়ালিসিস চালাতে পারবো। যে কোনো সময় যখনই মনে হবে ফিস্টুলার প্রবলেম হচ্ছে, কি কি প্রবলেম বলে দিলাম, আবার বলছি আপনাদের দর্শকদের জ্ঞাতার্থে। ফিস্টুলা মানে মোটা মোটা দড়ির মতো নল ফুলে ওঠে, তো বেলুনের মধ্যে ফুলে ওঠে, ব্লাডের মতো একটা বেশ ওপরে টমেটোর মতো ফুলে উঠলো, সফট একটা সোয়েলিং, যেরকম অ্যানিউরিজম বলি। অথবা কোনো সময় দেখা গেল ডায়ালিসিস করার কোনো ফুলে উঠেছে, তার সঙ্গে রক্তপাত হচ্ছে, অথবা পুরো হাতটা ফুলে উঠলো, ব্যথা হচ্ছে, হাতটা ফুলে ঢোল হয়ে গেল, যে হাতের থিকনেস অনেক বেড়ে গেল। তাহলে ফুলে ওঠা, ব্যথা হওয়া, রক্তপাত হওয়া এবং ফিস্টুলা যেখানে আছে দড়ির মতো মোটা মোটা ফুলে ওঠা, এইগুলো হচ্ছে দেখে বোঝা যায় এইগুলো হচ্ছে মানে এটা স্বাভাবিক নয়। তখনই চিকিৎসার পরামর্শ নিতে হবে। তিনি পরীক্ষা নিরীক্ষা করবেন, পরীক্ষা নিয়ে যদি দেখা যায় ফিস্টুলা বন্ধ হয়ে গেছে, তাহলে এইটা দিয়ে ডায়ালিসিস হবে না, অন্য একটা জায়গায় ডায়ালিসিস করতে হবে। এইটা কিন্তু একটা বিশেষ দিক স্যার, আপনি যেটা বলছেন। বহু মানুষ কি করেন, একটু একটু চেঞ্জেস দেখলেন, যতই তার বড় অপারেশন হোক যা হোক, দেখলেন একটু একটু চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে হয়তো ঠিক হয়ে যাবে, সময় মতো কনসালটেশনের জন্য আসেন, তারা এমন সময় গিয়ে পৌঁছচ্ছেন তাহলে হয়তো অনেক দেরি হয়ে গেছে। এই ক্ষেত্রে একটা এভি ফিস্টুলা হয়েছে এমন একটি মানুষের, যদি দেখা গেল যে ফিস্টুলাটি ব্লক হয়ে গেছে, আপনাদের কাছে সেই অবস্থায় এলে দেখে বললেন ব্লক হয়ে গেছে, এবার কি ট্রিটমেন্টের মাধ্যমে এই সিচুয়েশন? তোমাকে এই প্রশ্ন আমি একটু পেছন থেকে বলছি। ব্লক হলে তো এটা দিয়ে কাজ হচ্ছে না, সেটাতে সময় পাওয়া যাবে। যদি ফিস্টুলা ফেটে যায়, এই যে মোটামুটি দড়ির মতো ফুলে উঠেছে, তো এবার আস্তে আস্তে গুলির মতো ফুলে উঠলো চামড়ার তলায়, নেগলেক্ট করা হলো, দেখা হলো না, একদিন ফেটে গেল, ফাটলে কি সাংঘাতিক ব্লিডিং হবে, সেই ব্লিডিং প্রাণঘাতী হতে পারে। এত রক্তপাত হয়ে গেল যে প্রাণে বাঁচানো গেল না। তাহলে ফেটে যদি যায় সে দুর্ঘটনা ঘটতে পারে। যদি ব্লক হয়ে যায় তাহলে অল্টারনেটিভ জায়গা খুঁজে বার করতে হবে, যাতে আবার ফিস্টুলা করতে হবে। থার্ড হচ্ছে ফিস্টুলা ইনফেকশন, সংক্রমণ, জায়গাটা অনেকটা ঘা হয়ে গেল, ঘা শুকাচ্ছে না, তাতে রক্তপাত হতে পারে, তাতেও ব্লিডিং হতে পারে। এই সমস্ত ঘটনাগুলো যদি ঘটে তাহলে আমাদের নজর রাখতে হবে এগুলো ঘটছে কিনা। এখানে আরেকটি কথা বলে দিই, ফিস্টুলা তো দু হাতেই করা যায় বলেছে, সাধারণত যেটা আমরা ওয়ার্কিং হ্যান্ড, আমি রাইট হ্যান্ডেড হই, তাহলে আমি লেফটে করা পছন্দ করবো। যিনি লেফট হ্যান্ডেড তাহলে রাইটে করতে হবে। ফিস্টুলা সাধারণত হাতের রিস্টের দূরে, রিস্টের কাছে যে সমস্ত জায়গায় করা হয়, সোজা ভেন থাকে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়, তাহলে এর প্রক্সিমালি হাঁটুতে অনেকটা লম্বা জায়গা পাচ্ছে, এখানে অনেকগুলো ভেন মোটা হবে। এবার যদি আর একটু উপরে আসি, এই যেটা হচ্ছে আমরা কবজি বলি, এইখানে আর্টারি মোটা, ভেন্টারটা মোটা, এইখানেই ফিস্টুলা করি, তাহলে জায়গা কম পাওয়া যাচ্ছে, আর এইখানে ফিস্টুলা করলে আর্টারিগুলো মোটা, বেশি রক্ত যাচ্ছে, তাহলে হাতটা ফুলে যাওয়ার সময় বেশি থাকে। তাহলে অ্যাজ এ চয়েস বা প্রেফারেন্স আমরা সবসময় চেষ্টা করি ফিস্টুলা ফোর আর্ম মানে হাতের নিচের দিয়ে করা, রিস্টের কাছাকাছি জায়গায় সাধারণত করা হয়। সেখানে না পেলে একটু উপরে মিড ফোর আর্মে, সেখানে না পেলে এখানে, বিভিন্ন জায়গায় করা হয়, ডান দিকে বা বাঁ দিকে। এখানে আপনাদের একটা সিকোয়েন্স বলে রাখি, সবার কাজে লাগবে। আজকে কিডনির অসুখে ধরা পড়লো, ইমিডিয়েট ডায়ালিসিস করতে হবে, একেআই, তাহলে ইমিডিয়েটলি একটা নল দিয়ে করতে হবে। সাধারণত নেক লাইন করে, রাত দিকে বা বাঁ দিকে, অথবা কুচকিতে করা হয়। যখন একজনের ক্রনিক কিডনি ডিজিজ, আস্তে আস্তে কিডনি প্যারামিটার খারাপ হচ্ছে, ইউরিয়া বাড়ছে, ক্রিয়েটিন বাড়ছে, ফুলে যাচ্ছে, একটা সময় মনে হলো না এবার ডায়ালিসিস দরকার। যাদের স্লোলি কিডনি অসুখের দিকে খারাপ হতে থাকে তখন সময় পাই, সেক্ষেত্রে ডায়ালিসিস লাগার আগেই ফিস্টুলা করে রাখা হয়। যখনই ডায়ালিসিস দরকার হবে ওর নল বুঝিয়ে দিয়ে ফিস্টুলা ডায়ালিসিস করে ফেলা হবে। যদি সেটা না করা থাকে, তাহলে যখন মনে হলো ডায়ালিসিস লাগবে আমাকে, তখন গলায় একটা নল বসিয়ে
সেন্টার লাইন করে করতে হবে, কেন ফিসলা করার সঙ্গে সঙ্গে কিন্তু ফিসলা ব্যবহার করা যায় না। এই কথাটা সবার জেনে নেওয়া দরকার। যখন এই ফিসলা তৈরি করলাম, আর্টের সঙ্গে ভেন জুড়ে দিলাম, এই ভেনগুলো ফুলতে সময় লাগে। মানে আবার দুটো কথা বলি, একটা হচ্ছে ফুলে মোটা হওয়া, দিচ্ছে আর্টেরিয়ালাইজড হওয়া, মানে ভেনের চরিত্রটা আর্টারির মতো করে ফেলতে হবে। আচ্ছা। ধরো একটা পেন্টেড করে আমাকে দেখতে তোমার মতো করে দিলাম, হুম, কিন্তু আমার নেচারটা তোমার মতো হবে, তবে তো তোমার কাজটা আমি করতে পারবো। হুম, তো ভেনটাকে ফোলালাম, পাম্পের মতো রক্ত দিয়ে ভেনটা ফুলে উঠলো, দেখতে মোটা হলো, কিন্তু তার চরিত্র পাল্টায়নি। এখানে চরিত্র কি, আর্টারির ওয়ালে বেশি করে মাসল থাকে, ভেনের ওয়াল থিন। আচ্ছা। আর্টারি ওয়াল ফুটো করলে হুম, যেই নীলটা বার করলাম ওটা বুঝে যায়, মাসলটা চলে আসে। হুম, ভেনে তো থিন থাকে, তাহলে রক্তপাতের সময় বেশি থাকে। তাহলে আজকে আমি আর্টের সঙ্গে ভেন জুড়ে দিলাম, সেই ভেন দিয়ে আমি কাজ করতে পারবো, কিন্তু নীল বার করার পরে ফুটে জুড়বে না, ব্লিডিং হতে থাকবে। আচ্ছা। সেই জন্য আর্টের সঙ্গে ভেন জোড়ার পরে যে ফিসলা তৈরি হলো, তারপর আমরা বলি ম্যাচুরেশন পিরিয়ড, মানে ফিসলা করার কতদিন বা রিয়ালিজ করতে হবে, হুম, করা যাবে। হুম, রুগীরা জিজ্ঞেস করে, ডাক্তার কাল থেকে তো আর এটা দরকার নেই, ফিসলাতে করবো, তা নয়। আমি আজকে ফিসলা করার পরে সাধারণত 1.5 থেকে 2 মাস সময় লাগে, ততদিন ভেনগুলো ফুলে উঠবে, তার ওয়াল মোটা হবে, হুম, ফুটো করলে সেই ফুটো বন্ধ হবে, চাপ দিলে, একে বলে আর্টিরিয়ালাইজেশন অফ ভেন। তা ভেনের ওয়ালের চরিত্র আর্টারির মতো হবে। এই ঘটনাটা ঘটতে অপারেশন করে 1.5-2 মাস সময় লাগে। সেই সময়টার পরে ডায়ালিস করা যাবে। অবভিয়াসলি সেই প্রশ্নটা আসবে যে রুগী বুঝবে কি মানে করে। বিষয়টাকে পুরো হ্যাবিচুয়েটেড করিয়ে দিয়ে তারপরে হ্যাঁ, যাচ্ছে ডায়ালিসিস। এবার রুগী বুঝবে কি করে, হ্যাঁ। গলায় একটা নল দেয় যে ডায়ালিস হচ্ছে, হুম, আমি ফিসলা অপারেশন করে দিলাম, এইটাতে ডায়ালিস করা যাবে কিনা রুগীর তো বোঝার দরকার নেই, হুম, কিন্তু ডায়ালিস করতে ডাক্তারকে যাচ্ছেন। সেন্টার যারা থাকবেন, নেফ্রোলজিস্ট বা ভাস্কুলার সার্জন অথবা টেকনোলজিক্যাল টেকনিশিয়ান যারা ডায়ালিস করে, তারা দেখে বুঝে নেবে, আপনার বলে দেবে এবার আপনার ফিসলাটা ম্যাচিওর হচ্ছে, সেটা ডায়ালিস করে দেবে। আমরা যেমন অপারেশন যখন করছি তখন বলে দিচ্ছি, হুম, যে সেন্টারে ডায়ালিস হচ্ছে তারাও বলে দেবে কিভাবে যত্ন করতে হবে, তারাই দেখে বলে দেবে ফিসলা ম্যাচিওর হচ্ছে, এবার এটা দিয়ে ডায়ালিসিস শুরু করা যেতে পারে। হুম, যখন মনে হবে ফ্লো কমে আসছে, অর্থাৎ যথেষ্ট রক্ত পাওয়া যাচ্ছে না অথবা যথেষ্ট ঢুকছে না, এইটা তো অসুবিধা হলে মেশিন বলে দেবে যে যতটা রক্ত চাই সেটা হচ্ছে না, হুম, হুম, তখন এই ফিসলা দিয়ে কাজ হবে না এবং অল্টারনেটিভ ফিসলা তৈরি করতে হবে। হুম। এখানে একটা প্রশ্ন চলে আসবে, আপনাদের সবারই এটা মনে থাকবে, আমার আলোচনা আসবে যে ফিসলাটা করলাম, বুঝে গেল, এবার কি করবো। হ্যাঁ স্যার, এইটা তো হতেই পারে। এবং এই যে এভি ফিস্টুলা যে প্রসেস, যে আপনি টার্ম এন্ড কন্ডিশনস গুলো রয়েছে, সেক্ষেত্রে দেখা গেল যে এভি ফিস্টুলা করাও গেল না, সম্ভব। করা গেল, হতেই পারে তো, ধরো করা গেল না, অল্টারনেটিভ চাই। হ্যাঁ, আমার অল্টারনেটিভ মেন রোড বছর কোনো রাস্তা চাই, পৌঁছতে হবে ডেস্টিনেশনে। যদি আর্টিফিশিয়াল ফিসলা না করা যায়, আমাদের উৎসবে মোটা ভেন পাওয়া, যেখান দিয়ে রক্ত চলাচল করতে পারবে, হুম। তাহলে গলায়, প্রথমে তো গলায় করা হয়, জুগুলার ভেন থাকে মোটামুটি, এটা হচ্ছে নেক লাইন বলি আমরা, রাইট লেফটে করা যায়। এখানে আছে সাবক্লেভিয়ান ভেন, যে এটা হচ্ছে ক্ল্যাভিকেল হচ্ছে, এখানে করা যায় 2-4টি জায়গায় গেল। তারপরে ইঙ্গুইনাল কুচকিতে এখানে করা যায় ফিমোরাল ভেন, এই 3-6টা জায়গা আছে। এরপরে যেটা করা যায়, এভি ফিসলা করা গেল না বা অথবা নষ্ট হয়েছে, এই জায়গাগুলো নেই, তখন একটা করা হয় পার্ম ক্যাথ বলে, পার্ম, PERM, পার্ম মানে পার্মানেন্ট, ক্যাথ মানে ক্যাথিটার নল। সেইটা এভি ফিসলা যেমন চামড়ার তলে চলে যায়, গলায় নল দিয়ে সেটা বাইরে ঝুলে থাকে সাময়িক, এটা ওই রকমই একটা মডিফাইড, একটা মোটা ভেনের ভেতরে সাধারণত গলায় অথবা ক্ল্যাভিকুলার নিচে এখানে একটা নল ঢুকিয়ে দেওয়া হলো, সেই লম্বা নলটা হার্ট পর্যন্ত চলে যায়। এই নলের একটা লেন্থ চামড়ার তলে দিয়ে বাইরে বেরোয়, এবং এটা বহুদিন ডায়ালিস করা যায়, সাধারণত 6 মাস, 1 বছর, 1.5 বছর করা যায়। স্থায়ী নয়। আচ্ছা। স্থায়ী মানে লঙ্গার, জীবনে কিছুই স্থায়ী নয়। লঙ্গার ফিস্টুলা ইজ বেস্ট অপশন, বেশি দিন ভালো থাকে, বেশিরভাগ লোকের ডায়ালিসিস ওটা দিয়েই করা হয়। যদি ফিস্টুলা করা সম্ভব না হয়, ভেন নেই বা নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে অল্টারনেটিভ হচ্ছে পার্ম ক্যাপ। এর নাম হচ্ছে পার্মানেন্ট ক্যাপ বা পার্ম ক্যাপ, সাধারণত গলায় বা এখানে করা হয়। পার্ম ক্যাপগুলো বেশ কিছুদিন ভালো থাকে, 3 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর পর্যন্ত চলে, কিন্তু ফিস্টুলা দীর্ঘদিন চলে, ইয়ার্স টুগেদার চলতে পারে। আর হঠাৎ দরকার হলে সাময়িক এই নেক লাইন, সাবক্লেভিয়ান লাইন বা ইঙ্গুইনাল লাইন, তো 3 রকম অপশন আছে। আইদার ইমিডিয়েট লাইন, সেন্ট্রাল লাইন, নেক লাইন যেমন বললাম, দ্বিতীয় হচ্ছে বেস্ট অপশন এভি ফিস্টুলা, সেটাও না হলে পার্ম ক্যাপ, কোনো না কোনোটা করতে হবে। এখন অনেক মানুষের হয় কি, যারা আনফর্চুনেট, যে প্রথমে নেক লাইন দিয়ে ডায়ালিসিস শুরু হলো, কিডনি এটা নষ্ট হলো, অন্য দিয়ে গেলাম, সেটা চালু হলো না, এবার ফিস্টুলা করো, একটা ফিস্টুলা করা হয়েছিল, বন্ধ হয়ে গেল, অন্য হাতে ফিস্টুলা করো, সেটা বন্ধ হলো, কোনোটা দিয়ে কিছু একটা তার পার্ম ক্যাপ হলো। সাধারণত আমার অভিজ্ঞতায় যে দেখেছি,
ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনোটা দিয়ে ডায়ালিসিস চালানো সম্ভব। তাই জন্য অ্যাপ্রোপ্রিয়েট যিনি করতে পারেন তার কাছে যেতে হবে, সেই ইউনিটে যেতে হবে যেখানে ভালো নেফ্রোলজিস্ট আছেন, সেখানে ইসলাম এগুলো করার জন্য উপযুক্ত কার্ডিওভাস্কুলার সার্জন আছেন, এবং যে ইউনিটে ডায়ালিসিস হয় সেখানে ট্রেন টেকনিশিয়ান আছে। সে যে টিম ওয়ার্ক, জয়েন্ট ওয়ার্ক, একজন ভালো হলে হবে না, সবাই মিলেমিশে ভালো কাজ করতে হবে। মেন কম্পোনেন্ট নেফ্রোলজি, যিনি কিডনি ডাক্তার, নেক্সট হচ্ছে ভাস্কুলার সার্জন যিনি ফিস্টুলা করতে পারবেন, থার্ড হচ্ছে টেকনিশিয়ানস যারা ডায়ালিসিস পড়াশোনাগুলো হ্যান্ডেল করতে পারে। এই তিনজন যখন একদম সাইনার্জিস্টিক্যালি কাজ করেন, একদম সেম ওয়েভলেন্থে, তখন ফিস্টুলা বহুদিন ভালো থাকে। তারপরে তো ডায়াবেটিস যাবে, তাদের সম্ভাবনা আছে খারাপ হয়, অন্য অসুখ থাকলে খারাপ হয়, স্মোকারদের সম্ভাবনা থাকে অসুবিধা হয়। তো যদি অসুখ বিসুখগুলো কন্ট্রোলে রাখা যায়, লাইফস্টাইল ডায়াবেটিস কন্ট্রোল রইল, তারপর কিডনি ডিজিজের যা যা ডুজ অ্যান্ড ডোন্টস ঠিকমতো মেনে চললাম, এবং এটা প্রোটেক্ট করার জন্য যত্ন করে রাখা, অযত্ন না করা, চোট না লাগা, এগুলো করা গেলে একটা ফিস্টুলা দীর্ঘদিন ভালো থাকে, এবং সেটা দিয়ে দীর্ঘদিন ডায়ালিসিস করে একটা ওয়ার্কেবল লাইফ চালানো যায়, এবং ফাইনাল ডেস্টিনেশন কিডনি ট্রান্সপ্লান্ট। যদি ফাইনাল ডেস্টিনেশন করা যায় তখন ঠিক আছে, তো ভালো কিডনি। এও দেখা গেছে যে কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে তিনি বহুদিন ভালো হইলেন, তারপরে আবার ডায়ালিসিস করতে হলেন, যে কিডনিটার সাথে বসানো ছিল রিজেক্ট হয়ে গেল, সেটা কাজ করছে না, তখন ইউ হ্যাভ টু গো ব্যাক এগেইন ফর ডায়ালিসিস, তখন আবার চ্যানেল করতে হবে। আমার অভিজ্ঞতা আছে যে ডায়ালিসিস শুরু হয়েছিল এই ফিস্টুলা করে, এবার একসময় তার কিডনি ট্রান্সপ্লান্ট হয়ে গেল, দিব্যি ভালো আছেন। এবার আমি বললাম ডাক্তার এবার কি করবো, এটা মানে না এটা কাজ নেই, বন্ধ করে দিই। আমার একটা পলিসি, অনেক ডাক্তার তাই করেন, যদি ফিস্টুলা রিলেটেড প্রবলেম না থাকে আমরা কিচ্ছু করে যত্ন রেখে দিই। যদি কোনো কারণে কিডনি রিজেক্ট হলে এটা ডায়ালিসিস করতে পারবো, তবে এই ফিস্টুলা যদি ইনফেকশন হয়, অ্যানিউরিজম হয়, ব্লিডিং হয়, তাহলে তো বন্ধ করতে হবে। আদারওয়াইজ যদি এটাতে খুব অসুবিধা না থাকে, তখন কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার পরেও আমরা চেষ্টা করি এই ফিস্টুলাটা মেনটেন করতে। যদি কোনোদিন এই কিডনি রিজেকশন হয়, তখন ওটা যেন ডায়ালিসিস শুরু করতে পারবে। আচ্ছা, আজকে সত্যি এই বিষয়টা এমন একটি বিষয়, আমার মনে হয় যারা ওপারে রয়েছেন আজকের সময় দাঁড়িয়ে যেভাবে মানুষ কিডনি জনিত সমস্যায় ভুগছেন, নানা রকম সমস্যা হচ্ছে, এক একজনের এক এক রকম, সেক্ষেত্রে এই যে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশনও প্রচুর পরিমাণে বেড়ে গেছে আজকের সময় দাঁড়িয়ে। আর সেক্ষেত্রে এভি ফিস্টুলা শোনা যাচ্ছে প্রচুর প্রচুর মানুষের, এটা একটা কমন টার্ম হয়ে গেছে, মুখে মুখে ফেরা একটি টার্ম। কিন্তু আশ্বস্তের বিষয় এটাই আপনার কথা অনুযায়ী স্যার, যে সব ব্যবস্থা রয়েছে, শুধু মানুষকে কি করতে হবে, যে ইনস্ট্রাকশনস ফলো করতে হবে, এবং সঠিক সময় নিজেদের প্রতি সচেতন যেমন থাকবেন, এবং প্রবলেম হলে ডক্টরের কাছে। কোথায় করা হবে, এটা সূক্ষ্ম কাজ, আর্টিফিশিয়াল ভেন জুড়তে হবে। অনেক প্রফেশনালই পারে। মেন কাজ হচ্ছে কার্ডিওভাস্কুলার সার্জন যারা, বা ভাস্কুলার সার্জন, অনেক জেনারেল সার্জন ট্রেন্ড ইন ভাস্কুলার, তারা করতে পারবেন। ইউরোলজিস্ট যারা কিডনি, তারা করতে পারবেন। যারা সূক্ষ্ম অপারেশন করতে পারবেন তেমন ডাক্তার ফিস্টুলা করবেন। ওভারঅল থিংস উইল মনিটরড বাই নেফ্রোলজিস্ট। বাহ, মানে এখানে কিন্তু সেক্টরও প্রচুর রয়েছে, সুতরাং মানুষের চিন্তার আর কোনো কারণ নেই। আশা করি যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারাও বেশি করে শেয়ার করুন, সেই সমস্ত মানুষ পর্যন্ত এই অনুষ্ঠান পৌঁছে দিন যাদের এই ধরনের সমস্যা রয়েছে এবং তারা অনেক চিন্তিত রয়েছে। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমরা এটাই চাই। আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।